বক্তব্য হচ্ছে এখনকার দিনে ঘরে ঘরে ক্যান্সার, কারণ ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, মিশিয়ে খাও, ওয়েট করে খাও, সঙ্গে সঙ্গে খেও না, একটু সময় নাও। ঠান্ডা জল বড়রাও খাবেন না, ছোটরাও খাবেন না। খালি পেটে জল খেলে কোনো মানে পুণ্য অর্জন হয় কিনা জানি না, তবে শরীর ভালো থাকে, এটা দেখা গেছে। খিদে পাই না কেন? আচ্ছা, খিদে কেন পায় আগে ভাবতে হবে। বুক ঢিপ ঢিপ, হাত পায়ে সিটাস লাগছে, সিটাস লাগছে, হ্যাঁ একদমই তাই। এই বুক ঢিপ ঢিপ করার কারণটা কি? একটু টেনশন হওয়া ভালো বললাম। টেনশনটা যখন বেড়ে যায়, যদি কন্ট্রোল করতে না পারি, টেনশন আমাকে গিলে খায়। অর্গানটা তো একবার নামছে আর উঠছে, সেন্স করতে পারছে না, তাই বমি আসছে। মানে আপনার কাছ থেকে জানতে গেছে মাথা কেন ঘোরে। মাথা ঘোরার প্রচুর কারণ আছে। চোখের রেটিনা এবং ব্রেন, এই তিনটের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। ঠান্ডা কেন লাগে? ঠান্ডা কেন লাগে? ঠান্ডা কেন লাগে এটা খুব মজার ব্যাপার আর কি। কমফোর্টারে চাপিয়ে বাচ্চা ঘোরাচ্ছি, তাও কেন সর্দি হচ্ছে, এই প্রশ্নটার কোনো মানে হয় না, কারণ সর্দি লাগবেই। বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছে। যদি চারটে জিনিসের ঠিক করা হয়, অ্যালকোহল, স্মোকিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ডায়েট, তাহলে অনেক অসুখ এড়ানো যায়। তুই আমার চাকরি খেয়ে নিবি তো? না না, তুই সবই বলছেন স্যার, সবই বলেছিস। বক্তব্য যেটা হচ্ছে একটাই, নমস্কার। আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্ট আপনারা বিভিন্ন জিনিস দেখেন, কিন্তু আজকে হ্যালো পৃথিবীর এই স্পেশাল বুলেটিন বা স্পেশাল এই একটা জিনিসে, স্পেশাল আড্ডাতে একটা স্পেশাল ব্যাপার আছে। সেটা হলো একটা খুব সুন্দর জিনিস আমাদের সকলের জানা দরকার, সেটা হলো হেলথ সিকিং বিহেভিয়ার। যে কি হলে কি করব আর কি মানে করার দরকার আছে, কি নিয়ে চিন্তা করার দরকার নেই। তাই এরকম অনেক প্রশ্ন সবার কাছ থেকে কালেক্ট করে, কিছুটা আমার মন থেকে, কিছুটা আপনার মন থেকে, বা কিছুটা তোমার মন থেকে নিয়ে আমি রেখেছি আমার কাছে। এবং আমার সঙ্গে আছেন একজন বিশিষ্ট মানুষ, একজন বিশিষ্ট ডাক্তারবাবু, আমাদের সকলে পরিচিত অনামিত্র বারিক স্যার। এবং তার সঙ্গে সঙ্গে জানাই, এই মানুষটাকে আপনারা যেভাবেই চেনেন, তার সঙ্গে সঙ্গে এইটা বারবার সবাই আমরা বলে থাকি যে ওনার কাছে গেলে রুগী এমনি সুস্থ হয়, কারণ ওনার ব্যবহার। তাই এরকম একটা দারুণ মানুষকে আমি পেয়েছি। বাকি উনি কী করেন না করেন আরও ব্রিফ সব কিছু আজকে আড্ডায় বলবো, কিন্তু শুরুতেই আমি স্যারকে প্রণাম জানাই এবং নমস্কার জানাই। এবং শুরুতেই আজকে আমি শুরু করবো আমার প্রশ্নগুলো। এবং এই প্রশ্নগুলো মানে একটু শুনতে অবান্তর লাগলেও এই প্রশ্নগুলো কিন্তু বেশ সকলের মনেই ঘোরে, কিন্তু উত্তর পাওয়া যায় না। আর গুগল মহাদেব বা মানে ইউটিউব, ফেসবুক, এই জিনিসগুলো সেগুলো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কোনো প্রপার রেজাল্ট দেয় না। তাই একজন আপনার মতো মানুষকে আমরা আজকে পেয়েছি বলে আমি একদম শুরুতেই যাচ্ছি। বর্ষাকাল, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, প্রায় দিন ভিজে যাচ্ছি, ঠান্ডাও হচ্ছে, কিন্তু প্রায় কাশি হচ্ছে। এই কাশিটা হচ্ছে কেন? অনির্বাণ ভালো আছিস তো? হ্যাঁ, খুব ভালো আছি, খুব ভালো। অনির্বাণ প্রচুর গ্যাস খাওয়ালো, তার জন্য ধন্যবাদ। তো খুব ভালো প্রশ্ন করেছে। আমার মনে হয় সামনে ও যখন আছে উল্টোপাল্টা প্রশ্ন কিছু করবে। তো তুই ঠান্ডা কেন লাগে? ঠান্ডা কেন লাগে? ঠান্ডা কেন লাগে এটা খুব মজার ব্যাপার আর কি। মজার ব্যাপার মানে ঠান্ডা লাগা ব্যাপারটা কি, আমাকে রোগীরা জিজ্ঞাসা করি ঠান্ডা লাগে মানে কি, কাশি হয়, সর্দি হয়? সাধারণত ঠান্ডা লাগা মানে সর্দির কথাই বোঝানো হয়। তো সর্দি লাগাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভাইরাস নাকে ঢুকছে, রাইনো ভাইরাস জাতীয় কিছু ভাইরাস ঢুকছে। নাকের ভেতরে মিউকাস মেমব্রেন আছে, ঝিল্লি আছে, সেগুলোকে ওরা ইনফ্লেম করে, প্রদাহ, ইনফেকশন নাও হতে পারে। তো ইনফ্লেম করে দেয়, তখন আমাদের নাক ঝরে। এবং এটা ভাইরাস যেহেতু এটা ছড়ায়, বাচ্চাদের হলে সে যখন স্কুলে যাচ্ছে বা পাড়ায় থাকছে বা অন্য ভাই বোনদের সাথে মিশছে, ছড়াচ্ছে। এই যে আমরা বলি না শীতকালে কম্বল টম্বল মুড়ে দিয়ে রাস্তায় বেরো, এর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই কম্বল যদি না মুড়ে দিই, যদি মুড়ে দিই বা না মুড়ে দিই, ভাইরাস হলে হবে, কম্বল দিয়ে ভাইরাস আটকানো যাবে না। হয় হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সে। মূলত কোনোদিন শুনবি না যে কাশ্মীরের কোনো লোকের নিউমোনিয়া হয়েছে, কম হয়, হয় না বলছি না, হয় কাশ্মীরের লোক কলকাতায় এলে। তার মানে বোঝানোর চেষ্টা করছি যে টেম্পারেচার ডিফারেন্স যখন হয়, ভাইরাসগুলো নিজেদের ভালো এনভায়রনমেন্ট পেয়ে যায়। আমাদের শরীরে একটা ইমিউনিটি পাওয়ার আছে প্রত্যেকের। যেই মুহূর্তে ইমিউনিটির দেওয়ালটা পড়ে যায়, এরম বারে বারে এই কথাটা আসবে, এই দেওয়ালটা ঘিরে আছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, সেটা যখনই ভেঙে যায় তখন ভাইরাসগুলো নিজেদের এনভায়রনমেন্ট পেয়ে তারা যাচ্ছে তাই করে। এটাও তাই। তবে একটা কথা ভালো, যেটা এই যে ঠান্ডা লাগা, সর্দি বলা হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু কয়েকদিন থাকে, আবার চলেও যায়। কিছু না করলেও চলে যাবে। প্রচুর জল খেতে বলা হয়, যদি কি ওষুধপত্র নাও খাওয়া হয়। আমরা এটা করি, উপসর্গের চিকিৎসা করি। ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ, তুই ফার্মাসি স্টুডেন্ট, তুই জানিস অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়ার খুব প্রয়োজন ছাড়া আমরা দিই না। একদমই তাই।
কারণ অ্যান্টিভাইরাল ড্রাগের সেরকমভাবে পোটেনশিয়ালিটিও থাকে এবং সেগুলো শরীরে অন্য খারাপ কিছু করতে পারে, মানে অনেক প্রবলেমও তৈরি করে, যেগুলো পরে গিয়ে অনেক প্রবলেম হয়। একদমই। তো এই তার অবস্থা, মানে প্রশ্নের উত্তর পেলি? হ্যাঁ, আমি আমার প্রশ্নের উত্তর পেলাম, এবং আমি এই জায়গাটাতেই আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে এই ঠান্ডা লাগা হলো, নিউমোনিয়া হলো, মানে সব কিছুতে আমি এলাম, কাশ্মীর গেলাম, সব কিছু নিয়ে আমার একটু মাথাটা ঘুরে গেল। তো এই সব জায়গায় দাঁড়িয়ে এই গরমটা কদিন আগে গেল, তো লোকজন প্রায়ই প্রশ্ন করে যে মাথা কেন ঘোরে। ঠিক আছে, এবার সবাই তো নাগরদোলায় বসে না, কিছু লোক হাঁটে, তো এই প্রশ্নটার উত্তর মানে আপনার কাছ থেকে আমি জানতে গেছি যে মাথা কেন ঘোরে। মাথা ঘোরার প্রচুর কারণ আছে। একটা কারণ হচ্ছে পরীক্ষার প্রশ্ন উল্টোপাল্টা হলো মাথা ঘুরতে পারে, একদম, হয়তো একদম। তো এখন মাথা ঘোরাটা দুরকম ভাবে হতে পারে, একটা সিনকোপ বলি, একটা ভার্টাইগো বলি। এক্স্যাক্টলি। তো সিনকোপ আর ভার্টাইগোটা বুঝতে হবে। সিনকোপ হচ্ছে এমন জিনিস যে আমি সাধারণত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেলাম, ভেজোভে গেল হয়, দাঁড়িয়ে আছি পড়ে গেলাম, কি হয় দেখা যায় যেটা রক্ত চলাচল কমে গেছে হয়তো, এক অ্যানিমিয়াতে হতে পারে। দ্বিতীয়ত ব্রেনের খাবার গ্লুকোজ কমে গেছে, হাইপোগ্লাইসিমিয়া। এই যে সুগারের ওষুধ খেয়ে ফট করে মাথা ঘুরে পড়ে যেতে পারে, অ্যানিমিয়ার জন্য হয়েছে বলেছি। স্ট্রোক হলে হতে পারে। তা মোদ্দা কথা হচ্ছে ব্রেনের সার্কুলেশন হ্যাম্পার্ড হচ্ছে বিভিন্ন কারণে। এক্স্যাক্টলি। তার কথার মানে হচ্ছে যদি কেউ মাথা ঘুরে পড়ে যায়, আমরা ব্লাড প্রেশার চেক করব, আমরা সুগার চেক করব, আমরা ইসিজি করব, এবং প্রয়োজনে স্ক্যানও করব। এটা গেল সিনকোপাল অ্যাটাক। এবং তার আগে দেখে নেব সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানিমিয়া। ভারতবর্ষে অ্যানিমিয়ার জন্য মাথা ঘোরা সবচেয়ে বেশি হয়, মানুষ হাঁপিয়ে পড়ে বেশি। একদম একদম। আর একটা হচ্ছে ভার্টাইগো। ভার্টাইগো কি, তুই ঠিক আছিস, চারদিকটা দুলছে, এমনকি একটা নভশ্চর সে মহাকাশে গিয়েও কিন্তু তার মাথা ঘুরতে পারে। খুব ইন্টারেস্টিং ঘটনা এটা, ঘুরতে পারে। কারণ তোর এটার আমরা জানি কানের ফাংশন কি ছিল, ভারসাম্য রক্ষা করা। একটাই কারণ, একটা কান শোনা এবং ভারসাম্য রক্ষা করা। অটলিত অর্গান যেটা আছে কানে, সেটা চোখের রেটিনা এবং ব্রেন, এই তিনটের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে, তিন বন্ধুর সম্পর্ক। এটা কেন ব্যালেন্স নষ্ট হয়ে গেলে, আমি সোজা কথায় বলছি, ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ঘেটে যায়। তাহলে যখন ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখন ভার্টিগো হয়। আমি ওপরে উঠেও মাথা ঘুরতে পারে, তিনটে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। মানে অটলিত অর্গানের কাজ হচ্ছে আমি কোথায় আছি, আমার পজিশনটার সম্বন্ধে ব্রেনকে ওয়াকিবহাল করা। একদমই তাই। ধরা যাক আমি একটা বল আসছে, বলটা মারছি, ঘুরে গিয়ে বলটা চার মারবো, বলটা কোথায় আছে বুঝতে গেলে সেরিবেলামকে লাগবে, অটলিতকেও লাগবে। তো পজিশনাল সেন্স থেকে কিন্তু হয়, এটা বলে বিনাইন পজিশনাল ভার্টিগো হয়। অনেকের যেমন শুয়ে শুয়ে মাথা ঘুরছে, সেটা কিন্তু সিনকোপ নয়, ভার্টিগো। শুয়ে শুয়ে মাথা ঘুরতে পারে, কিন্তু বসে উঠতে গেলে মাথা ঘুরছে, ভার্টিগো হতেও পারে, অ্যানিমিয়া হতেও পারে। আর একটা মজার কথা, এই যে আমরা ধপ করে পড়ে গেলাম সিনকোপে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফেন্স মেকানিজম। কেন ডিফেন্স মেকানিজম? যখনই আপনার মাথার ব্লাড সাপ্লাই যাচ্ছে না, অ্যানিমিয়া হয়েছে ধরা যাক, ব্লাড পাম্প করতে পারছে না, প্রাইমারি শাটডাউন সিনড্রোম যেটা করে দেয় অনেকটা তাই। তাহলে আমি যদি ব্রেনকে সাপ্লাই করতে হয়, অনেকটা পাম্প করতে হবে। তো যেই ব্রেন নিচে পড়ে গেল, হার্ট আর ব্রেন এক লেভেলে চলে গেল, ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে আমাকে কম খাটতে হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বাঁচিয়ে দিল। তো পড়ে যাওয়াটা কিন্তু খারাপ নয় কোনো কোনো সেন্স। মানে শকটা হওয়ার থেকে আমি আগেই বেঁচে, আমি পড়ে গেলাম, আমি পড়ে গিয়ে ব্রেন আর হার্টকে কাছাকাছি আনলাম, যাতে হার্টকে কম পাম্প করতে হয়। তো এটা টু সাম এক্সটেন্ট সিনকোপ কখনো কখনো ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে, বাঁচিয়ে দেয়। আমি এই যে পয়েন্টটা শুনলাম, এই পয়েন্টটা থেকে আরেকটা প্রশ্ন আমার মাথায় গেল, সেটা হলো যে ওই যে মাথাটা ঘোরা এবং মাথা ঘুরে পড়ে গিয়ে অনেক সময় অনেকের বমি টমিও পায়। বা বেসিক্যালি আমি যদি আমার নিজের প্রশ্নটাতেই আসি, আজকের যে অভান্ত প্রশ্ন কালেকশন আছে, অনেক সময় আমাদের গা বমি পায়, খেলে হয়, না খেলেও হয়, বিভিন্ন কারণে। মানে একটা ভমিটিং ফিল হয়, বা আমি কোথাও যাচ্ছি, গাড়িতে বসে আছি বা এতে বসে আছি, গাড়ির ড্রাইভার যদি ঠিক না চালায়, ভমিটিং ফিল হয়। এইটার অ্যাকচুয়াল কারণটা কি? দুটো প্রশ্ন আছে। একটা তো গাড়িতে গেলে এটাকে মোশন সিকনেস বলে, এর সঙ্গে আবার অটলিত অর্গানের গল্প চলে আসছে, মানে পজিশনাল সেন্স। তাহলে এই সেন্টারগুলো কাছাকাছি, মানে আমার ব্যালেন্স সেন্টার, ভমিটিং সেন্টার কাছাকাছি, তাই ব্রেন সেন্স করতে পারে না, বমি পেয়ে যায়, এই একটা কারণ। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মোশন সিকনেস। আর এই যে বমি পায়, আমাদের যখন বমি হয় সেটা হচ্ছে আপার অ্যাবডোমেনের গল্প, মানে পাকস্থলীর গল্প। আর লুজ মোশন যখন হয় ইন্টেস্টিনের পর থেকে আসে, এটা আগে বুঝে নিতে হবে। এটা বুঝতে গেলে, এটা যদি আমি বুঝে যাই, তাহলে আমার গ্যাস্ট্রোএন্টেরাইটিস আর গ্যাস্ট্রাইটিস তফাৎ বুঝতে। গ্যাস্ট্রোএন্টেরাইটিস মানে হচ্ছে পাতলা পায়খানা প্লাস বমি, এজিই লেখা থাকে হসপিটালের বেড, তোর দেখেছিস অনেকবার, এজিই, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, আন্তরিক। আর একটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস, শুধু বমি। তাহলে গ্যাস্ট্রাইটিস হতে গেলে আমাদের আপার অ্যাবডোমেন, পাকস্থলীটার মূল সমস্যাটা হচ্ছে তার সংকুচন প্রসারণ ভালো করে না হতে পারলে আমার একটা নজিয়া হয়, গা গুলোয়। তাহলে যা সমস্যা, যদি
পাকস্থলীর মাংসপেশিগুলো ঠিকঠাকভাবে সংকোচন প্রসারণ না হয়, পেরিস্টলসিস ঠিক করে না নামে, তাহলে ব্যাকফ্লো করে উপরে যাবে। ওকে। বা আমার এই যে ভালভটা আছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ভালভ, যদি রিফ্লাক্স হয়, মুখটা টক হয়ে গেল, দাঁত মাজতে গেলে গা বমি করে উঠছে, টক উঠছে, খাবারটা নিচের থেকে উপরে উঠছে, তার মানে আমার রিফ্লাক্স হচ্ছে। এই গোটা জিনিসটা কন্ট্রোল করছে কি আপার অ্যাবডোমেন। তাহলে গা বমি ভাবটা কিছুটা তৈরি করে এটা, কিছুটা মাথা থেকে হয়, যেটা আমি অটুলিত অর্গানের কথা বলে ব্যালেন্সের কথা হয়। গাড়িতে উঠতে গেলে গাগুলোয় দুটো সেন্টার কাছাকাছি আছে বলে, যে কারণে আমরা ফেনারগার বা প্রমিতাজিন সিরাপ দিই, স্টিমেটিল ট্যাবলেট দিই খুব কমনলি, মানে আজকে আমরা নাম বলে ফেললাম, সরি বলা উচিত নয়, বক্তব্য হচ্ছে প্রোক্লোরপেরাজিন মেলিয়েট বা স্টিমেটিল বলে ট্যাবলেটটা পাওয়া যায়, অনেকেই খান, আধ ঘন্টাকে খেয়ে নিলে ভালো লাগে। বাচ্চাদের একটু ফেনারগান সিরাপ দিয়ে দিই। তাহলে কি করে ওরা যেটা করে, এই সিস্টেমটাকে ঠিক রাখে যাতে উঠে গেলে গাড়িতে বমি না পায়। কারণ গাড়ি যখন ঘুরবে চক্রাকারে, আমি পাহাড়ে যাচ্ছি, ঘুরছে, ঘুরতে ঘুরতে কি হচ্ছে, অর্গানটা তো একবার নামছে আর উঠছে, সেন্স করতে পারছে না, তাই বমি আসছে। বোঝানো যাচ্ছে ব্যাপারটা? একদম একদম। তো এইটা, এই বমি তাহলে অনেক, এবং বমি এমনকি হার্ট অ্যাটাকে আগে বমি হতে পারে, এমআই পেশেন্ট প্রেজেন্ট করতে পারে বমি নিয়ে, গা গুলোচ্ছে, স্ট্রোক হতে পারে বমি আগে, বমি হলো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম না, কিন্তু অ্যাকচুয়ালি ও স্ট্রোক হতে চলেছে। তো গা বমি ভাব অনেক কিছু ইন্ডিকেট করে। সুতরাং যাই হোক, আমাদের দেশে সবার আগে যাই হোক না কেন, আগে চোখটা টেনে দেখে নিতে হবে অ্যানিমিয়া আছে কিনা, তারপরে যা করার করতে হবে। এটা হচ্ছে বেসিক জায়গা, কারণ এটা করতে গেলে পয়সা সময় কোনোটাই লাগে না। আর আমাদের এমার্জেন্সিতে এত চাপ থাকে, আমরা পেরে উঠি না বলে পেশেন্ট ঢুকলেই ডাক্তারবাবুরা 3-4টে জিনিস করেন। একটা ব্লাড প্রেশার মাপেন, পালসটা দেখেন, ইসিজি করে নেন, খুব কমনলি সিউড়ি সদরে এটা সবাই করেন, সিবিজি করেন, তাতে কি হলো আমি কোন ডিপার্টমেন্টে বুঝে যাই। একদম একদম। এই সঙ্গে তো অনেকগুলো প্রশ্নের জবাব হয়ে গেল যে আমি কি করব, কি করব না। আর অনেক কিছুই আমরা কিন্তু বাড়িতে বসে ঠেকাতে পারি, দূরে যাওয়ার, বিশেষ করে দাক্ষিণাত্য ভ্রমণ করার দরকার হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে সবথেকে বড় অসুবিধা হলো হেলথ সিকিং বিহেভিয়ারটা ঠিক নেই লোকজনের, যে কি করতে হবে বা কি সিমটম হলে কোথায় যাব, বা অ্যাটলিস্ট নিজেকে নিজে কি করে চেক আপ করবো, বা কতটা শরীর খারাপ হলে আমি দেখাতে যাবো ডাক্তার, সেই জায়গাটাতে এখন অবধি এখানে লোক বুঝতে পারে না। লোক তখনই যায় যখন সেটা এক্সট্রিম লেভেলে যায়। শুধু আমাদের এখানে কোথাও বুঝতে পারে না। শরীর তো গাড়ির মতো, একদম একদম। আমার গাড়ির যদি স্টেপনি হয়েছে, আমি স্টেপনি লাগাবো নিজে, মেকানিক লাগছে না, ভেতরে কিছু মেকানিক লাগবে, তাহলে ডাক্তার হচ্ছে মেকানিক, মেকানিককে সবসময় ডাকবো না, আমার ছোটখাটো জিনিস তো নিজে সারাতে পারবো। একদম একদম, তাই না? তা আমার বক্তব্য হচ্ছে, আমার উইন্ডশিল্ড ভেঙে গেলে আমি মেকানিকের কাছে যাবো, কিন্তু আমার যদি চাকা চেঞ্জ করতে হয় সাধারণত আমি কাউকে ডাকবো না, নিজেই করবো। এইটুকু জেনে নেওয়া দরকার। আর ঘাবড়াবো না, ভয় পাবো না, সঠিক জায়গায় যাব, স্পেশালি সরকারি চিকিৎসালয়ে যাব, সেখানে গিয়ে পাবো। গ্রামের মানুষদের বলবো আপনারা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যান, সুস্বাস্থ্য কেন্দ্রে দিদিমণিরা আছেন, খুব ভালো গাইড করেন, ওরা আমাদেরই ট্রেন নার্সিং স্টাফ, এএনএমরা আছেন, আমাদের হ্যাঁ মাল্টিপারপাস ওয়ার্কার রয়েছেন, সবাই আছেন, যারা সবাই আছেন। আর এটা গোটাটাই টিম ওয়ার্ক। এক্স্যাক্টলি, টিম ওয়ার্ক মানে এখানে এমন নয় যে আমি উপবিতধারী ব্রাহ্মণ আর বাকিরা সবাই, প্রত্যেকটা কাজ অ্যাসাইন করা আছে, এবং তার কাজ হচ্ছে শুধুমাত্র চিকিৎসা নয়, চিকিৎসা যাতে না লাগে সেটা দেখা, একদম স্বাস্থ্যকে ঠিক রাখা। আর অসুস্থ হয়ে যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যের লক্ষণ। মাঝে মাঝে আমরা একটু গন্ডগোল হবে, আবার ঠিক হব, কেউ তো শুয়ে থাকবো না, উঠে দাঁড়াবো, আবার চলবো। একদম একদম। এই যে ভয়ের কথা একটু আগে উঠলো, তো এই ভয় পেয়ে অনেক সময় অনেক কিছুই ভয় হতে পারে, সেই ইন্টারভিউ দেওয়ার ভয় হতে পারে, বাড়িতে বিশেষ প্রিয় মানুষের সঙ্গে রাগারাগির ভয় হতে পারে, যে কোনো ভয় হতে পারে। ভয়ের মানে ভয়ের আমরা সুন্দর একটা দেখি আউটসাইড মানে সিম্বলাইজেশন, যে লোকের ঘাম হয়, এবং তাছাড়াও গরমেও ঘাম হয়, বিভিন্ন কারণে ঘাম হয়। এই ঘামটা অ্যাকচুয়ালি হয় কেন? মানে ইজ ইট আ ডিফেন্স সিস্টেম অফ বডি, অর মানে এটা একটা নর্মাল জিনিস যে হ্যাঁ হচ্ছে কোনো ব্যাপার না? তো তুই তো একটা ডিফেন্স তো বললি, মানে গরমে ঘাম হয়। গরমে ঘাম হচ্ছে মানে কি, আমাদের শরীরের যে প্রচন্ড গরম সেটাকে আমরা ছাড়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ঘাম আমরা দেখতে যখন পাই না তখনও ঘাম হয়। এটা একটা লোকের কনসেপ্ট যে ঘাম উঠছে খুব। বীরভূমে আমরা তো ঘামি না, দেখতে পাই না, তাহলে ঘামছি না? অবশ্যই ঘামছি। এবং প্রতিদিন শুধু ঘামের মাধ্যমে আমাদের অনেকটা জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, একদম বেরিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, দেখতে পাই না, ইনসেন্সিবল লস। এক্স্যাক্টলি, ইনসেন্সিবল লস হয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘাম হচ্ছে, আমরা ঘাম কখন দেখতে পাই? আমাদের যখন বাষ্পায়নের চেয়ে আমার শরীর থেকে বেরোচ্ছে, ঘাম তৈরি করা বেড়ে যাচ্ছে, মানে আমার শরীরে ঘাম তৈরি হচ্ছে, আবার কিছুটা বেরিয়ে যাচ্ছে। যদি তৈরি হওয়াটা এর চেয়ে বেশি হয় তাহলে ঘামটা দেখা যাবে, কারণ প্রত্যেকটা জলকণা একসাথে মিশবে, দেখতে পাই। কোথায় দেখতে পাই? যেখানে হিউমিডিটি বেশি। কলকাতায়। বীরভূম হিউমিডিটি কম, তাই বীরভূমে আমাদের কাজ করা একটু সোজা, যত গরমই হোক না কারণ আমরা কাজ করে যাই। তো
ধর এই গরমে আমি সাইকেল দিয়ে এলাম, আমার কষ্ট হলো না। কেন হলো না? কারণ আমাদের এখানে ঘাম খুব একটা হয় না। কলকাতায় গেলে মাথা খারাপ হয়ে যেত। এই যে ঘামটা হচ্ছে, এই ঘামটা কি করছে? ঘামটা শরীর থেকে ইভাপোরেট করে যখন বেরোচ্ছে, শরীর থেকে কিছু লেটেন্ট হিট নিচ্ছে, লিন তাপ যখন নিচ্ছে, শরীর ঠান্ডা হচ্ছে। সিমিলারলি জ্বরের সময় তাই, যখন আমরা যখন ঘাম দিয়ে জ্বর ছাড়ে, আরাম লাগে, তাই আমরা বলি জামাটা খুলে দাও, জামাটা চেঞ্জ করে দাও, আর অন্য সময় যা কাঁপুনি এলে গায়ে চাপা দাও। আর তুই যেটা বললি, আর প্রথম ডিফেন্স, ভয়ে ঘাম হয়। ঘাম হয় কেন? অ্যাড্রিনালিন মুভমেন্ট। এক্স্যাক্টলি। আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আছে ভেতরে, যে অংশটা মেডালা কি করে? অ্যাড্রিনালিন বাড়ে। এই যে গানের প্রোগ্রামগুলোতে লেখা থাকে ভালো অ্যাড্রিনালিন রাশ, তাই না? আমরা অ্যাথলেটিক্স দেখতে গেছি, 10 সেকেন্ড উসেন বোল্ট দৌড়বেন, আমাদের রাশ হলো, 10 সেকেন্ড আমরা পাগল হয়ে গেলাম, কি হবে না হবে। তার আগে রাশটা তখন না, অনেকক্ষণ থেকে চলছে। তুই পরীক্ষা দিতে যাবি, তোর বুক ঢিপ ঢিপ করছে, অ্যাড্রিনালিন বেরোচ্ছে, হার্ট খালি পাম্প করছে, হার্ট পাম্প করছে, ব্যাস দপ 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 করছে। আর এই যে শব্দটা হয়, এই শব্দটা বেড়ে যাচ্ছে মানে আমার হার্ট রেট বাড়ছে। এক্স্যাক্টলি। আমি দৌড়তে যাবো, আমি খেলতে যাবো, আমি গান করতে যাবো, আমি কোনো কিছু করব, টেনশনটা আমার হবে, এবং টেনশনটা ভালো টু সাম এক্সটেন্ট। টেনশন না হলে কাজ ভালো হয় না, একদমই আমার তাই মনে হয়। একটু ভয় থাকা তো উচিত। আমি এই ঘামের ব্যাপারটাতে একটা জিনিস, মানে বেশ কিছু অ্যাডাল্ট মানুষজনের সাথে কথা বলে আমি এটা অবজার্ভ করেছিলাম, আমি যদিও জানি না এক্স্যাক্টলি কারণটা কি। সেটা হলো অনেকের শুতে গিয়ে বা ঘুমোতে গিয়ে মানে ঘাম হওয়া শুরু হয়, সোয়েট সিক্রেশন হয়। তো এইটার কারণটাও কি? একই রকম? অনেকের বেশি ঘাম হয়। তুই যেটা বলতে বেশি ঘাম হয়, যেমন তার ঘাম তো অনেকের ভয়ের, কারণ এমআই হলে, মাইকাল ইনফেকশন যাকে আমরা বলি, হার্ট অ্যাটাক বলি, যেটা ঘাম হয়, তো ঘামের লোকে ভয় পেয়ে যায়। তো বয়স্ক মানুষ যারা ঘাম হচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে তারা অনেক ওবিস মানুষদের বেশি হয়। আরো একটা রোগাদের যদি ঘাম হয়, আমাদের থাইরয়েড চেক করতে হবে। থাইরয়েড দু রকম হয়, একটা হাইপার, একটা হাইপো। যেটা হাইপার থাইরয়েড, তার প্রচুর ঘাম হয়, কারণ তাদের মানে মেটাবলিক রেটটা অনেক বেশি, তাই তার ওজন কমে যায়, হার্ট রেট বাড়ে, চোখ ঠেলে বেরিয়ে আসে, তাদেরও ঘাম হতে পারে। আর বয়স্ক লোকদের ঘামের মূল কারণ তাদের যে শরীরটা থপথপে হয়ে গেছে। আমি কাউকে উদ্দেশ্য করে বডি শেমিং করছি না, মানে হয়ে গেছে বলে তারা পাচ্ছেন না। আজকে আলোচনাটা পুরোপুরি ওপেন ডিসকাশন, এবং ইজ ইট ইন আ ফরম্যাট কি এখানে আমরা ডিসকাস করতে পারি। এবার আমার মনে হয় যারা দেখছেন, মানে এখানে মুখ খোলা বারণ নয়, না মুখ খোলা বারণ নয়, কারণ যারা দেখছেন এটা অনলাইনে যাচ্ছে, তারা এইটুকু বুদ্ধি রাখেন যে কোনটা সঠিক সেটা বিচার করে নেওয়া। We can go with the easy understandable words, কি যেটাতে সহজে লোক বুঝতে পারে। মানে কাউকে হার্ট করার উদ্দেশ্য নয়, মানে যারা ওজন বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ঘামটা বেড়ে যায়, কারণ একই কারণে ঘামটা বাড়ে, হিটটাকে বার করতে হবে বলে। এবং এই যে বেরোচ্ছে, সেই কারণে আমাদের জল টলও ঠিকঠাক করে খেতে হবে। আমাদের জল যে ভালো করে খাচ্ছি না, সেটাও মাথায় রাখতে হবে, যে আমাদের এইটা একটু ব্যালেন্সটা মেনটেন করতে হবে, যে আমি ঘাম হচ্ছে, জলটা কেন সেই পরিমাণে, আমি ডিহাইড্রেটেড হয়ে যাবো আমরা। এবং তারপর থেকে কি হবে জানিস, সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়া বয়স্কদের খুব কমন ঘটনা। একদম একদম। এবং তার জন্য একটা অদ্ভুত রকম অসুবিধার মধ্যে সোডিয়াম কমে গেছে, খুব একটা সাংঘাতিক রকম। সোডিয়াম পটাশিয়াম কমে গেলে সেটা সত্যি বিপদের সংকেত, কিন্তু এর জন্য হসপিটালে ভর্তি হতে হবে। 1.5টা দিন থাকলে রোগী ভালো হয়ে বাড়ি যাবে। এটাতে কিন্তু কোনো বাড়িতে বসে ওষুধ খাওয়ার যে গল্প, সোডিয়াম বেড়ে যাওয়ার ট্যাবলেট পাওয়া যায়, আমরা সবাই জানি, এটা এভাবে হয় না। হসপিটালে ভর্তি না হলে আমরা কি কারণে সোডিয়াম কমেছে জানতে পারবো না। ভলিউম বেড়েছে না ভলিউম কমেছে, এর উপরে ডিপেন্ড করে সোডিয়াম কি দেবো না দেবো না, নাকি শুধু জলটা বার করে দেবো। এটার জন্য হসপিটালে ভর্তি হতেই হবে। একদম একদম। কারণ সোডিয়াম পটাশিয়াম এখন সবার মধ্যে, স্যার আমার বোধহয় সোডিয়ামটা কমে গেছে, কেমন লাগছে, এটা শুনি আমি। তা আমি বলছি, আমি এতদিন ধরে ডাক্তারি করে আমিও বুঝতে পারলাম না, আপনারা বুঝে গেলেন, হসপিটালে আসুন, আমরা দেখে নিচ্ছি। তো হসপিটালে ব্যবস্থা আছে, এবং হসপিটালে এগুলো বিনা খরচা হয়, হসপিটালে ভর্তি হওয়াটা শ্রেয় কোথাও না। একদম একদম একদম। কারণ মানে বিভিন্ন স্তরীয়ভাবে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্তরে স্তরে মানে স্বাস্থ্য পুরো মানে হেলথ সিস্টেমটাকে ওইভাবে ডিজাইন করা হচ্ছে, যে একদম প্রাথমিকভাবে পিএইচসিতে যাও, তারপরে ইউপিএইচসি বিপিএইচসি, দেন এসডিএসএ এসো, তারপরে আরো যে গ্রাসরুট থেকে একদম টারশিয়ারি লেভেল, একদম টারশিয়ারি লেভেল, এক্স্যাক্টলি একদম অ্যাপেক্স সেন্টার, মানে অল ইন্ডিয়া ফ্রম দ্য আশা টু উই ক্যান গো টু দ্য রিসার্চ, মানে এভরিথিং উই হ্যাভ। এবং ট্রিটমেন্ট শুড বি ইউনিফর্ম, মানে একটা রোগী যখন রেফার্ড হয়ে যাবে কোনো হাসপাতালে, আমরা যদি কোনো অ্যালগোরিদমিক ট্রিটমেন্ট করি, তাহলে আমরা সবাই জানি সে কি ট্রিটমেন্ট করেছে। রেফার্ড হয়ে গেলে সে বুঝতে পারবে যে ট্রিটমেন্টটা ইউনিফর্ম দেওয়া হয়েছে, তার পক্ষেও সুবিধা হবে। সবাই যদি বিভিন্ন, সেই কারণেই আমরা সিনড্রোমিক ম্যানেজমেন্ট করি। জ্বর হলে একটা ম্যালেরিয়ার পরীক্ষা করা, একটা প্যারাসিটামল দাও, অ্যান্টিবায়োটিক না দিয়ে পাঠাও, যাতে ডাক্তারবাবু যখন পাবেন তার পক্ষে দেখতে সুবিধা হয়। এই জিনিসটা যদি কালচার করতে চান বা অন্য কোনো যা হবে, কারণ আগে থেকে যদি অনেক কিছু করে ফেলি, যার কাছে যাবে তার কিন্তু
চিকিৎসা করার স্কোপটা থাকলো না। একদমই একদম সেইটা আমাদের পরিসরটা তৈরি করে দিতে হবে, এবং তাতে অনেক জিনিসটা খুব হেলদি ওয়েতে যায়। রেফারেল সিস্টেমটা হেলদি ওয়েতে, এখন বীরভূমে একটা স্ট্যান্ডার্ড রেফারেল সিস্টেম তৈরি হয়ে গেছে, কত খাটাখাটনি অনেক কমে গেছে। আমাদের HWC থেকে রেফার হয়ে এত সুন্দরভাবে ওরা মানে টেলিমেডিসিনের মাধ্যমে আসছে যে আমাদের পক্ষে দেখতে অনেক সোজা হয়ে গেছে, আমাদের কাজ অনেক ইজি হয়ে গেছে। এবং এবং এটা হতে হবে, না হলে এতটা বড় মহিরুও সেখানে খুব অল্প বিস্তর মানুষ যারা দৌড়াচ্ছেন তাদের পক্ষে সামলানো খুব কঠিন। যাদের দরকার নেই তাদের হসপিটাল আসতেই হচ্ছে না, তারা দে ক্যান বি ম্যানেজড অ্যাট দ্য HWC ইটসেলফ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওরা থাকার জন্য আমাদেরকে হসপিটালের চাপও নিশ্চয়ই বাড়বে, কারণ মানুষ সচেতন হচ্ছে, কিন্তু যেগুলো যেগুলো ওখানে সম্ভব সেগুলো ওখানে হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য তাকে দৌড়ে আর BPSC হসপিটালে আসতে হচ্ছে না। আগে সামান্য জ্বরের জন্য আসতে হতো, এখন তো আসেই না। একদম একদম একদম। পেশেন্ট যদি সাপোর্ট পায়, সার্ভিস পায়, দেন মানে একটা মানে সুবিধা হয়ে গেলে তখন মানুষ এমনিই বোঝে। কিন্তু এবার কিছু ক্ষেত্রে আমরা ওই প্ল্যাসিবো এফেক্টে কিছু লোকজন দেখি, তো এটা ডিফারেন্ট ব্যাপার, সেটা নিয়ে আমি যাচ্ছি না এখন। আমি এই জায়গাটাতে এই যে জিনিসটা আমি শুনলাম, বুঝলাম, আমাদের এই একটা জিনিস আমাদের অনেক সময় আমরা ফিল করি, সেটা হলো অনেক কিছু কাজ করতে গেলাম, অনেক কিছু অ্যাক্টিভিটিতে গেলাম, বা কোনো একটা জিনিস আমার আসবে যেরকম আপনি বললেন, বা রেজাল্ট বেরোবে, বা খুব ইজি আন্ডারস্ট্যান্ডিং রেজাল্ট বেরোবে কোনো একটা জিনিসে, তো হঠাৎ করে একটা অ্যাংজাইটি অ্যাটাক টাইপের একটা মানে বুক ডিপ 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 করতে লাগে, ঠিক আছে, বা মানে কোনো একটা জায়গায় আমি যাব, কোনো একটা খবর আমার জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে, এই একটা ফ্যাক্টর হয়। বা অনেকে নর্মালিও হয় যে এমনি বসে আছে, তাদের ওরকম একটা ফ্যাক্টর হচ্ছে, মানে একটা রিদমিক ব্রেকডাউন বা রিদমিক মানে অসুবিধা তৈরি হচ্ছে, যেখানে তাদের হার্টটা মানে কীরমভাবে পাম্প হয়, যাতে বুকটা বলে বারবার, বুকে হাত দিয়ে বলে ঢিপ ঢিপ করছে, ঢিপ ঢিপ করছে। তো বুক ঢিপ ঢিপ করা এবং বুক মানে ঢিপ ঢিপের সঙ্গে পা হালছে, আমাদের এখানকার ভাষায় পা হালছে এবং বুক ঢিপ ঢিপ করছে, হাত পায়ে সিটাস লাগছে, হ্যাঁ একদমই তাই। এই বুক ঢিপ ঢিপ করার কারণটা কি? এগুলো সব রিলেটেড, মানে আগে আমরা বললাম একটা অ্যাড্রিনালিনের ক্ষরণ একটা কারণ, আর একটা হচ্ছে কিছু মানুষ না এটাকে বলে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক যদি 2-3 মাসের মধ্যে প্যানিক, সেটা যখন বেড়ে 6 মাস 7 মাস হয়ে গেছে, ওটাকে আর প্যানিক অ্যাটাক বলে না, ওটাকে বলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। উদ্বেগটা মারাত্মক উদ্বেগ, এত উদ্বেগ মানে হার্ট বেরিয়ে চলে আসবে। যারা অ্যাজমাতে ভোগেন, দু রকম আছে, যারা অ্যাজমাতে ভোগেন তাদের কিন্তু উদ্বেগে অ্যাজমা একটা ট্রিগার। অ্যাজমার ট্রিগার কি কি? ধরা যাক এই সময় পলেন গ্রেনস ছড়িয়ে বেড়াচ্ছে বাতাসে, ঠিক আছে, তো এই পলেন গ্রেনসটা একটা ট্রিগার। ছাতিম ফুল, আমরা জানি কেউ ঝুল ঝাড়ছে, কুকুর বেড়াল ট্রিগার, তেমনি অ্যাংজাইটি ট্রিগার, কেউ মারা গেছেন ট্রিগার। এটা এক ধরনের মানুষের অ্যাজমাদের বেড়ে যায়। আবার কারোর অ্যাজমা নেই, সে টেনশন হলো, প্যানিক অ্যাটাক হলো, তার শ্বাসকষ্ট হচ্ছে, সে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন তাকে আমি সঙ্গে সঙ্গে ইনহেলার দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ইনহেলারের এটা কেস নয়, এটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। এক্স্যাক্টলি। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানে মন আর শরীর এক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যতই ভাবার চেষ্টা করি মন শরীর আলাদা, কখনো কখনো তো এক হয়। আমি মন যদি আমার ভালো থাকে সব ভালো, মন খারাপ থাকলে কোনটাই ভালো মানে কোনটাই ভালো লাগবে না। আমাকে যদি আমার ফেভারিট খাবারও এনে দেয়, ভালো সিনেমাও দেখতে দেয়, আমার কি ভালো লাগে? ভালো লাগে না। তার যার মন খারাপ, একটা ঘটনা বাড়িতে ঘটেছে সেটা ভাবছে এবং সেটাকে এসকেপ করার চেষ্টা করে। ধরা যায় পরীক্ষার আগে শ্বাসকষ্ট হয় কেন? মানুষ সবসময় চেষ্টা করে কমফর্ট জোনে থাকতে। and our brain psychology is কি অলওয়েজ সেফ সাইডে রাখে, কমফর্ট জোনে কিছু একটা সিম্পটম ক্রিয়েট করে দাও, নিয়ে কাজ করো না, বসে থাকো, ঠিক আছে। তো সৌরভ গাঙ্গুলি চেষ্টা করতেন অফ স্ট্যাম্পে যত বল আমাকে দাও ভাই, আমি লেগে মারবো না, কথার কথা বলছি। সিমিলারলি তো এখন ওনার কমফর্ট জোন থেকে যখন বাইরে বার করা হলো, সময় লাগলো, কিন্তু তারপরে সেরা হলেন। সিমিলারলি কমফর্ট জোনের বাইরে আমরা বেরোতে চাই না, আমরা এসকেপ করার চেষ্টা। কিরকম এসকেপ করি? তখন আমরা বলি আমি তো পরীক্ষা দেবো না, পালিয়ে যাবো, ও ইচ্ছে করে করছে না, কিন্তু এটা ওর নিয়ন্ত্রণটা ওর মধ্যে নেই, ওটা ট্রান্স স্টেটে চলে যাচ্ছে, তখনই এগুলো হচ্ছে। কিন্তু তো ওই জন্য টেনশন হওয়া ভালো বললাম। টেনশনটা যখন বেড়ে যায়, যদি কন্ট্রোল করতে না পারি, টেনশন আমাকে গিলে খায়, তখন আমার এই সমস্যাগুলো হচ্ছে। সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার হচ্ছে, কেউ মানে কনভার্সন ডিসঅর্ডার হয়, সব কিন্তু এর রিলেটেড আর কি। এবং অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে, যার অ্যাজমা নেই তারও শ্বাসকষ্ট হতে পারে, তাকে অক্সিজেন দিয়ে লাভ হবে না, তাকে অ্যানজিওলাইটিক দিতে হবে। দিলেই সে ঠিক হয়ে যায়। মানে আমি অক্সিজেন দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি জানি ওষুধটা কাজ করছে ওইটার জন্য। সামান্য একটা মানে চুষে ক্লোনাজিপাম খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, ইন্ডিকেট করলো তার একটা প্রবলেম হচ্ছে, তার কাজটা বিবিবি পার করা হবে, এদিকে হবে না একদমই। এবং এটাতে রোগীকে একটু প্যাসিফাই করতে, তার পিঠে হাত বোলাতে হবে। তখন তাকে আমরা যেটা করি, ভুল করি, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি, হসপিটালে নিয়ে যাও, ডাক্তারবাবুরা আছেন, সিক প্রফেশনাল হেল্প।
এর মধ্যে কোনো লজ্জা নেই। একদমই আমি তুই কথা বলতে বলতে আমাদের হতে পারে। হ্যাঁ একদমই তাই না? একদমই তাই। তো এই জন্য যে জিনিসটা জানে তার কাছে যাওয়াটাই ভালো। একদম এবং সেফ সাইড। একদম। It's a safe এবং side. হসপিটাল, যে কোনো হসপিটালেই যদি আমার অসুবিধা হয় যাওয়াটাই উচিত। এবং অনেকে যেমন ধর পরীক্ষা দিতে যাওয়ার আগে লোকে ওষুধ খেয়ে যায়, খুব কমনলি যেগুলো পাওয়া যায় বিটা ব্লকার খেয়ে যাচ্ছে, একটু কিছুক্ষণের জন্য ঠিক থাকছে হচ্ছে। তো এগুলো শর্ট টার্ম ঠিক আছে, কিন্তু যারা করে তারা রেগুলারলি করে, সেটা কখনোই ঠিক নয়। ওই জন্য তো মুড স্টেবিলাইজিং এজেন্টস যারা লং টার্ম নেয় তাদের ওই সাইকোলজিক্যাল ইস্যুস ওই জন্যই ফ্যাক্টর হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে তারা ওটার উপর এত ডিপেন্ডেন্সি চলে আসে যে ওগুলো ছেড়ে তারা থাকতে পারে না। একদমই তাই। তো এই যে আমরা এইটা শুনলাম, এই জায়গাটাতে মানুষের একটা অসুবিধা এখনকার দিনেও আমরা এটা দেখছি বা ফেস করছি, সেটা হলো মানুষ এখন মেন্টালি এবং সাইকোলজিক্যালি খুব উইক হয়ে গেছে। এই যে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা এরকম যে ফ্যাক্টরসগুলো আমরা দেখতে পাই, সেগুলো আগেকার মানুষদের মধ্যে দেখতে পাওয়া যেত না। কারণ আজকের এই ডিসকাশনটাতে একটা আমি ছোটো জিনিস শেয়ার করি। আমাদের যারা 26 জানুয়ারি যারা লিড করেন, প্যারেডটা লিড করেন, 2-3 জন যে পরমবীর চক্র আছেন তার মধ্যে একজনের আমি ইন্টারভিউ দেখছিলাম, তিনি 36টা গুলি খেয়ে বেঁচেছিলেন এবং হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিভিং পরমবীর চক্র। তো সেম টাইম দ্য মাইন্ড অ্যান্ড বডি ইফ কানেক্টেড, ইউ ক্যান উইন, অ্যান্ড দ্য সেম টাইম ইউর মাইন্ড অ্যান্ড বডি ইজ কানেক্টেড, ইউ ক্যান লুজ, চয়েস ইজ ইয়োর্স। তো এটা একটা বড় ব্যাপার যে আমরা যদি ভাবি, চিন্তা করি, মনস্তত্ত্বটা স্ট্রং থাকে, অনেক কিছু থেকে উদ্ধার হতে পারি। কিন্তু এই সব কিছুর মাঝখানে মন ঠিক রাখতে গেলে যেটা লাগে সেটা হলো পেটের জ্বালাটাকে বন্ধ করা। সুকান্ত বলে গেছিলো যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো অনেক সময় হয় কি, খিদে পায় না, ডিলিশিয়াস সব থেকে ফেভারিট খাবারটা পড়ে আছে, ঠিক আছে, যা যা ভালো ভালো ব্র্যান্ডের খাবার, আমার যেরকম বিরিয়ানি খেতে একটু ভালো লাগে, অনেক সময় বিরিয়ানি সামনে পড়ে আছে কিন্তু খিদে পাচ্ছে না। এইটার কারণটা কি, খিদে পায় না কেন? আচ্ছা, খিদে কেন পায় আগে ভাবতে হবে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। খিদে পায় কেন? খিদে পায় কেন খুব ইন্টারেস্টিং ব্যাপার। খিদে পায় আমার পেটটা খালি খিদে পাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই যে ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস বলে একটা বস্তু আছে। এক্স্যাক্টলি। সে খুবই জটিল মানুষ আর কি, একদম কি বলবো, সেই ছবি বিশ্বাস মার্কা জটিল আর কি। সে ভাবছে এরকম, তো কিরকম জটিল, ছবি বিশ্বাস খুব ভালো অ্যাক্টর, আমি বলতে গেছি জটিল অনেকগুলো শেড আছে ওনার মধ্যে। তো এখন হাইপোথ্যালামাস যেটা করে, তার দুটো সেন্টার আছে। একটা হচ্ছে স্যাটাইটি সেন্টার, পরিতৃপ্তি কেন্দ্র, বাংলায় জানি না কি বলা উচিত। আর একটা হচ্ছে ক্ষুধা কেন্দ্র, হাঙ্গার সেন্টার। কন্টিনিউয়ালি না, হাঙ্গার সেন্টার কন্টিনিউয়াস কর্টেক্সকে বলে তুমি খাও, এটা কিন্তু সবসময় বলতে থাকে। তাহলে কখন আটকানো হয়? যখনই খাবার যায় পেটে, শরীর থেকে ইনসুলিন বেরোয়, গ্লুকোজ বেরোয়, পেটের আমাদের যে রসগুলো আছে, পাচক রস, সেগুলো বেরোয়, সেগুলো গিয়ে ব্রেনকে সিগন্যাল দেয়, ওখানে গিয়ে পরিতৃপ্তি কেন্দ্রকে বলে, এই তুই ওকে থাপ্পড় মার। পরিতৃপ্তি কেন্দ্রকে থাপ্পড় মারে ক্ষুধা কেন্দ্রকে, যাতে ক্ষুধা কেন্দ্র আর সিগন্যাল না দেয়। তাহলে বাই ডিফল্ট ক্ষুধা কেন্দ্র সিগন্যাল দিচ্ছে, কিন্তু কন্টিনিউয়ালি দিচ্ছে। এবারে আমাদের পেট যদি খাবার থাকে, পরিতৃপ্তি কেন্দ্র ক্ষুধা কেন্দ্রকে আটকে দিচ্ছে, স্যাটাইটি সেন্টার বলছে হাঙ্গার সেন্টার, এই তুই আগরকে জ্বালাস না, খিদে খাওয়া হয়ে গেছে। উল্টোটা ভাবে এবারে আমার পেটে খিদে আছে, আমার পেট খালি, ইনসুলিন বেরোচ্ছে না। যদি ইনসুলিন না বেরোয়, গ্লুকোজ না বেরোয়, তাহলে আমি ওটা গিয়ে আর পরিতৃপ্ত কেন্দ্রর কাছে আর কোনো কানেকশন যাচ্ছে না, তো ও আর ওকে ডাকছে না। ক্ষুধা কেন্দ্র কন্টিনিউয়াস ডেকে যাচ্ছে আমাদের কর্টেক্সকে, ভাই খাবার দাও। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সবসময় খিদে পায়, খাবার খেলে থ্রু স্যাটাইটি সেন্টার, হাঙ্গার সেন্টারকে আটকানো হয় যে তুমি খেও না এটা। এবারে ধর আমার মন খারাপ যদি হয়, তাহলে কি হবে? তাহলে এই যে সিগন্যালটা যায়, সবসময় এই পরিতৃপ্তি কেন্দ্রের এই যে ক্ষুধা কেন্দ্রকে কন্টিনিউয়াসলি ওরা সাপ্রেস করে রাখে। ওই সাপ্রেশনের জন্য ওটা বাই ডিফল্ট আর এটা হয় না, সাপ্রেস করার জন্য ক্ষুধা কেন্দ্র আর ওখানে যেতে পারে না, ক্ষুধা কেন্দ্রকে ছাড়ছে না ও, এত চাপ দিয়ে বসে আছে, কারণ আমার মনটা ঠিক নেই বলে। তোর মন ঠিক নেই, তার পেটে খালি থাকলেও বাকি যে জিনিসগুলো বেরোতো সেগুলো ছাড়া অন্যান্য কেমিক্যাল বেরোচ্ছে, তারা পরিতৃপ্তি কেন্দ্রকে বলছে, তারা আর উত্তেজিত করছে না ওকে। তাই উত্তেজিত না করার জন্য ক্ষুধা কেন্দ্রকে যে এই যে বলার কথা যে আমি খাবার খেতে পারবো, ক্ষুধা কেন্দ্রকে উল্টে বলবে যাও, সেটা আর বলছে না। তাই ও কন্টিনিউয়াসলি ইনহিবিট করে দিচ্ছে ওকে, ক্ষুধা কেন্দ্রকে আটকে রেখে দিয়েছে। আমার মন ভালো নেই, তাই মন ভালো না খেতে। আবার দেখ উল্টোটা, মন খারাপ থাকলে কিন্তু খেতে ইচ্ছেও করে। ডিপ্রেশনে অনেকে মোটা হয়ে যায়, তো ডিপেন্ড করে,
ইনক্রেটিন বলে একটা বস্তু, ইনক্রেটিন আমাদের আমরা খাবার খেয়েছি বলে মনে করা হয়। ওই জন্য এখন যে ডায়াবেটিসের ওষুধগুলো আছে, টেট্রাপেটাইড ওষুধগুলো কি করে, ওরা ইনক্রেটিন লাইক অ্যানালগ, ওরা আমাদের বলে আমার খাওয়া হয়ে গেছে, খেতে ইচ্ছে করে না। কিন্তু যেই মুহূর্তে ওষুধটা খাওয়া তুই বন্ধ করবি, ছটফট করে ওজন বেড়ে যাবে। তাই এই ওষুধগুলো অনেকে বিদেশে ইউজ করছিলেন ওজন কমানোর জন্য, এখানে অনেকে ইউজ করছিলেন, লাভ নেই, ওটা বন্ধ করলে আবার কিন্তু বেড়ে যাবে, লং টার্ম ভালো নয়। তাহলে এই গোটা জিনিসটা নিয়ন্ত্রণ করে কিন্তু মাথা, মানে হেড অফিস হচ্ছে মূল জিনিস, হেড অফিস হচ্ছে মেইন জিনিস একদম। আমরা এই যে খাবার কথা বললাম, খাবারটা যতটা আমাদের বডিতে নেসেসারি অ্যান্ড অল, তার থেকেও সব থেকে বেশি নেসেসারি ও জল। তো আমাদের সারাদিনে কতটা জল খাওয়ার দরকার, বা জল মানে খাবো কিভাবে, এটা যদি একটু আমরা বুঝতে পারি। এটা খুব বাজে প্রশ্ন এবং খুব কঠিন প্রশ্ন করলি, কারণ এটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রচুর ধারণা রয়েছে। আমিও যে খুব জানি তা নয়, যে বেসিক কথাটা হচ্ছে কি, এটা আমার যতটা জল বেরোচ্ছে ততটা তোকে নিতে হবে। বেরোচ্ছে কতটা, মোটামুটিভাবে ঘাম বা এইসব এই দিয়ে কিছুটা বেরোয়, কিছুটা প্রস্রাব দিয়ে বেরোয়, কিছুটা মল দিয়ে বেরোয়, যেটা জেনারেলি প্রস্রাব দিয়ে কতটা বেরোতে পারে, ম্যাক্সিমাম 1200 থেকে 2 লিটার মতো বেরোতে পারে, এটা ম্যাক্সিমাম বলছি, 2 লিটার অবধি বেরোতে পারে, কারোর বেশি কারোর কম, অসুখ বিসুখ হলে। আর বাকি যেটা বেরোয় সেটা হচ্ছে তোর চামড়া দিয়ে বেরোয়, মল দিয়েও বেরোয়। তো সেই মিলিয়ে দেখা গেছে আমাদের ম্যাক্সিমাম বেরোতে পারে 3203 লিটার মতো আর কি, তার থেকে একটু বেশি 3.5 লিটার। তাহলে আমাদের 2 লিটার থেকে 3.5 লিটার বলা হয় এই কারণে, বাচ্চাদের কম বেরোয়, বাচ্চাদের ডেফিনেটলি কম হয়। আর বড়দের ক্ষেত্রে বললাম, একটা প্রমাণ সাইজের পুরুষের 2 লিটার মতো খাওয়া উচিত, 3.5 লিটার অবধি, তার বেশি খাওয়া উচিত নয়। এবারে ক্ষেত্র বিশেষ, আমি প্রচুর ঘামছি, একটু বেশি খাবো, আমি একটু কম ঘামছি তো কম খাবো। শীতকালে আমার প্রয়োজন কম থাকে, গরমকালে বেশি থাকে। বীরভূমের লোকে যা জল খায় কলকাতার লোকেরা বেশি খায়, ঠিক আছে। এইগুলো একটা ব্যাপার তো আছেই। তো আর যদি জল আমি নাও খাই, তাহলে আমি ঝোল ডাল ইত্যাদি দিয়েও আমি মেকআপ করতে পারি। এবারে ধর একটা লোক কিডনির প্রবলেম, হার্ট ফেলিওর, 1 লিটার আমি লিখে দিই, 1 লিটার ইনটেক, সবার আগে লিখতে হয় 1 লিটারের বেশি জল খেও না, কারণ সেটা যাবে তো হার্টকে পাম্প করে বার করতে হয়। কিডনির ক্ষেত্রেও তাই, আমাদের এগুলো সচেতন হতে হবে, কি কি করবো, কার ক্ষেত্রে জল বেশি খাবো। একটা লোক শকে গেছে, প্রচন্ড ডায়রিয়া হয়েছে, তাকে আমি ফ্লুইড দিচ্ছি, মুখেও জল খাওয়াচ্ছি, তা সব জিনিস এক নয়, এটা নর্মালি। এবার কতটা জল কি করে বুঝবো, একটা গ্লাস মানে 250, তাহলে আমি 4 গ্লাস হলে 1 লিটার, প্রমাণ সাইজের গ্লাস, তাহলে এবার হিসেব কর 8 গ্লাস হলে আমার হয়ে গেল সারাদিন। বিরাট কিন্তু কিছু বলা হচ্ছে না, 8 লিটার। এবারে কখন খাবো, সকালে উঠে জল খালি পেটে খাবো কিনা, কোনো মাহেন্দ্রক্ষণ নেই, যে যখন খুশি জল খাবে। বক্তব্য হচ্ছে যেহেতু সকালবেলা জল খাওয়ার সঙ্গে পায়খানা যাওয়ার সম্পর্ক আছে, সেই জন্য বলা হয় জলটা খেয়ে যাও। কেউ চা খায়, কেউ জল খায়, যেরকম সুবিধা আর কি। মানে সকালবেলার উঠে যে আমি বাথরুম চলে গিয়ে আমার মনটা ভালো হয়ে যায়, সেই জন্যই সকালে জল। আর সারাদিন রাত্রিবেলা না জল খেয়ে আছি, সেখানে জল তেষ্টাও পায় আমাদের, তাই জলটা বেশি করে খাও। খালি পেটে জল খেলে কোনো মানে পুণ্য অর্জন হয় কিনা জানি না, তবে শরীর ভালো থাকে, এটা দেখা গেছে। যখন খুশি জল খাওয়া যায়, জলের কোনো সময় নেই, মানে জলটা যে কোনো সময় আমরা খেতে পারি, এবং জলটা আমাদের খেতেও হবেও। তো এবার শরীর বুঝে, যদি না আমাদের কোনো সমস্যা থাকে, যদি না আমাদের কোনো সমস্যা থাকে। তো এবার এই একটা অসুবিধা আছে, এটাও আর একটা ওইরকমই আমার মানে স্পেশাল কালেকশন প্রশ্নের মধ্যে, যেটা হলো আমাদের যখন প্রচণ্ড গরম লাগে বা গ্রীষ্মকাল পড়ে, তখন মানে যেমন আমি লালায়িত হই ঠান্ডা জলের জন্য, ঠিক আছে। এবং আমি জানি না কোনো একটা মাথায় আমার কাজ করে, বা আমার মতন যারা আজকে পডকাস্ট দেখছে বা এই আমাদের আড্ডাটা দেখছে, তাদের মধ্যে অনেকে আছে ঠান্ডা জল খেলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তো এইটার ব্যাপারটা কি, মানে আমাদের ঠান্ডা জল শরীরে কি এমন এফেক্ট করে যে আমাদের এরকম একটা ফিল হয়, বা এটা কি ভালো আদত? প্রথমে হচ্ছে ঠান্ডা জল নিয়ে কি হয়, ব্যাপারটা হচ্ছে আমি গরমে ফিরে এলাম, ঠান্ডা জল খেতে ইচ্ছে করে, সবার করে, আমি জানি না আমার করে, আমি ঠান্ডা জল খাই না, আমি ভীতু ডাক্তার বলে। আর আমাদের বাড়িতে ঠান্ডা জল রাখা হয় না, আমি সবাইকে বারণ করবো এর মাধ্যমে যে কেউ বাড়িতে ঠান্ডা জল রাখবেন না। সে অনির্বাণ রাগ করুক, বাকিরা রাগ করুক, ঠান্ডা জল বড়রাও খাবেন না, ছোটরাও খাবেন না। তার মূল কারণ হচ্ছে ঠান্ডা জল যেই মুহূর্তে আমি গলায় ঢকঢক করে ঢাললাম, কেউ ঠান্ডা জল আসতে খায় না, কিন্তু না টকটক করে খেলো। শরীরের ভেতরে আমাদের এই ওরাল মিউকাসের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, তুই জানিস ভালো। একদম। এবং আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, এটার সঙ্গে মজার কথা, অ্যান্টিবায়োটিক খাই না, কেন খাওয়া উচিত নয়, পেট খারাপ হলে, তার মূল কারণ আমরা অনেক ভালো ব্যাকটেরিয়া মেরে দিই। এক্স্যাক্টলি। এবং ওটার জন্য আমাদের স্টুল ফর্মেশনে ব্রেকডাউন হয়, সবকিছুই হয়। এক্স্যাক্টলি। এবং আমাদের শরীরটা যা আছে, যা দেখছি, অ্যাকচুয়ালি আমাদের শরীরে আমাদের চেয়ে বেশি জিন আছে ব্যাকটেরিয়ার, ঠিক আছে। মানে আমাদের জিন হয়তো 1 লক্ষ, ব্যাকটেরিয়ার জিন কয়েক কোটি,
ব্যাকটেরিয়ারা আমাদের ভালো রেখেছে। হ্যাঁ, অনেকেই জানে না হয়তো যে স্টুল ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে এখন সারা পৃথিবী জুড়ে, কারণ চুলের যে ব্যাকটেরিয়া সেটা দেওয়া হচ্ছে। আমরা অন্য প্রসঙ্গান্তরে চলে গেলাম এ কারণে বোঝানোর জন্য যে ব্যাকটেরিয়ার গুরুত্ব কতটা। এবারে সেগুলো খারাপ হয় ভালো হয়। এবার আমি যখন খেলাম জলটা, ঢকঢক করে জল খেলাম, জলটা কি করলো, আমাদের এই যে আগে বলেছিলাম ইমিউনিটির দেওয়াল ভাঙলো। এবারে যে ভাইরাসগুলো ছিল যেগুলো চুপচাপ বসে থাকতো, আমাদের কোনো ক্ষতি করতো, তারা বেশে ক্ষতি করা শুরু করলো, প্রচণ্ড ঠান্ডা লাগা শুরু হলো। এই জল খাওয়াটা বাইরে খোলা আকাশের তলায় ঠান্ডার সময় ঘোরার চেয়েও খারাপ। এই যে বললাম কমফোর্টারে চাপিয়ে বাচ্চা ঘোরাচ্ছি তাও কেন সর্দি হচ্ছে, এই প্রশ্নটার কোনো মানে হয় না, কারণ সর্দি লাগবেই, বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছে, সংক্রমণ এটা। তা আমি যখন জলটা খেলাম তখন এগুলো বেরিয়ে এলো, কারণ সে তার ফিল্ড পেয়ে গেছে, সে দাপাদাপি করার জন্য সেটা এবার আমার নিজের পাড়া, আমি দাপিয়ে বেড়াবো, একদম ঠান্ডা লাগাবো, এগুলো হবে। তাই ঠান্ডা জল খেলে আমাদের মিউকাস মেমব্রেনটাকে ভেদ করে ইমিউনিটির দেওয়ালটাই হয়ে যায়, আর ওরা চলে এসে আমাদের অ্যাটাক করতে শুরু করে। তাই ঠান্ডা জল খাওয়া, গরমকালে এসে ঠান্ডা জল খেতেই হয়, ঠান্ডা জলটাকে বার করো, মেশাও, ওয়েট করো, যাতে আমি অ্যাক্লাইমেটাইজড হয়ে যাই, কারণ আমি বাইরে থেকে এসেছি, একদমই তাই, আমাকে ওর মতো হতে হবে, একদম একদম ঠিক আছে, আমি ওর মতো হয়ে ওয়েট করব, তারপরে খাবো। ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, মিশিয়ে খাও, ওয়েট করে খাও, সঙ্গে সঙ্গে খেও না, একটু সময় নাও, টেম্পারেচার ডিফারেন্স কমাও। টেম্পারেচার আগেই বললাম টেম্পারেচার ডিফারেন্সের জন্য কিন্তু ঠান্ডা লাগে। শীতকালে তোরা বেড়াতে গিয়ে সিকিমে গিয়ে তোর ঠান্ডা লেগেছে মনে পড়বে না, হ্যাঁ একদম, ফিরে এসে হবে তোর ঠান্ডা লাগবে, হ্যাঁ তাই না? এইটা কিন্তু খুব খুব ক্লাইমেটিক চেঞ্জে যে কোল্ডটা, মানে এই যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জলটা নিয়ে আলোচনাটা করলাম, তো এই জলটা নিয়ে, জল খাওয়া নিয়ে একটা আলোচনা হলো। এবার অনেক সময় অনেক ক্ষেত্রে এই জলটা নিয়ে আর একটা প্রশ্ন আমার মাথায় আছে, সেটা হলো অনেকে দেখা যায় যে বাথরুমে গেল স্নান করতে, দিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মানে মারা গেলেন বা ওরকম প্রবলেমে পড়লেন। তো এই স্নান করার বা জলের ওইখানে টেম্পারেচারটা যে থাকে সেটা কোনোভাবে মেনটেন করা বা সেটা কিভাবে যাওয়া উচিত, যদি ওইটা একটু অ্যাওয়ার করেন আমাদের। অ্যাকচুয়ালি হিসেব মতো না, এই যে ঠান্ডা জলে চান করাটা অ্যাকচুয়ালি কখনোই ঠিক নয়। গরুর চান করা দেখেছিস কোনোদিন? হ্যাঁ, কিরকম গরু চান করাটা? গরু মোটামুটি মাঝে গিয়ে মানে স্নান করে, মানে একদম পুকুরের সামনেই ডুবে পালিয়ে আসে না। এক্স্যাক্টলি, ধীরে ধীরে নামে। হ্যাঁ, আমরা কি করি? ঝপ ঝপ। হ্যাঁ, মানে আমাদের সব কিছুর সময় আছে, চান করার সময় নেই, খাওয়ার সময় নেই, কোনো রকম দৌড়তে হবে তাড়াতাড়ি। কিন্তু আমরা যে দৌড়ে যাচ্ছি, সময় বাঁচিয়ে কি করছি আমরা কিন্তু কেউ জানি না। তো গরুকে ফলো করতে হবে, মানে আমি আগে অ্যাক্লাইমেটাইজ হব। তাই সারা বছর যদি আমি গরম জলে চান করি, এটা অ্যাডভাইস। ধর গরিব মানুষ কি করবে, রোদে রাখবে চান, রোদে রেখে চান করবে, তাহলে এই যে ঠান্ডা জলে চান করলে অ্যারেস্ট হতে পারে, এটা তো প্রমাণিত। এটা সবাই ছোট থেকে বড় যেই হোক না কেন, আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি, সকালে উঠে চান করি, মাসিরা বেশি বলেন করুন চান, আপনি ভোরবেলা আপনি 100 বার চান করুন, কিন্তু গরম জলে করুন, তাহলে আপনার ক্ষতি কম হবে। হ্যাঁ, আপনার যেমন যেমন টেম্পারেচার বাড়বে গরম জলের পরিমাণ কমবে, শীতকালে হয়তো বাড়বে, গরমকালে কমবে, কিন্তু গরম জলে চান করা উচিত। অ্যাটলিস্ট টেম্পারেচারটা সবসময়, ঠান্ডা জলে কখনোই করা উচিত নয়, তাহলে আমি অনেক কিছু এড়াতে পারবো। ঠান্ডা লাগা, এই যে বলে, যেমন ধর এই একই কারণে তো তুই ঠান্ডা লাগে জলে চান করছিস, তোর তো এখানকার যে ব্যাকটেরিয়াগুলো ঘুমিয়েছিল জাগিয়ে দিলি তুই ওদেরকে। একদম একদম, দৈত্যকে জাগিও না, দৈত্য কিন্তু ভালো নয়, মাথায় রাখতে হবে এটা। একদম একদম। তো ওই যে গরুর উদাহরণ দিয়ে বললাম যে আমরা কেমন হওয়া উচিত, প্রত্যেকের কাছে শিখতে হবে, গরুর মতো চান করতে হবে। একদম একদম, গরুর মতোই চান করতে হবে। গরুর যখন কথা উঠলো, মানে গরুর দুধে আমরা অনেক কিছু সুষম পাই, তো সুষম কথাটা উঠতে উঠতে মাথায় আর একটা প্রশ্ন আসছে যে ভিটামিন ট্যাবলেট, মানে আমরা কিভাবে ভিটামিন সংগ্রহ করবো বডিতে, বা ভিটামিন ট্যাবলেট আমরা কিভাবে খাবো, বা কোনটা খেলে আমাদের ভিটামিন ব্যালেন্স ঠিক থাকবে। মানে এখনকার ট্রেন্ডিংয়ে বলে যে ভিটামিন ব্যালেন্স ঠিক রাখো, এই করো ওই করো, কিন্তু আমরা তো অতটা বুঝতে পারি না। তো আমাদের ভিটামিন ট্যাবলেটের যে খাওয়াটা বা শরীরে ভিটামিন সংগ্রহ করাটা, সেটার কি প্রসেস হওয়া উচিত আমাদের মতন লোকজনের? তুই বল, আমি তো বলবো। আমি বলা মানে তো সুষম খাদ্য খাওয়া এবং ফলটা, মানে একটা শরীরের ওজন অনুযায়ী একটা সার্টেন, মানে প্রত্যেকটা মানুষের বয়সের এবং ওজন অনুযায়ী একটা ফলের লিমিট থাকে যে 300 গ্রাম 400 গ্রাম, এই ফলটা খাওয়া উচিত। এবং ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষের যে সারাদিনের খাবারটা, সেটা ব্যালেন্স ডায়েট করা উচিত, যাতে করে তার ভিটামিনটা থাকে। এবং একটু প্রিবায়োটিক প্রোবায়োটিকে যে আমরা এত কথা শুনি, সব ছেড়ে দিয়ে একটু দই যদি কেউ খেতে পারে, তাহলে তার ভিটামিন অ্যাবজর্পশনটা অনেকটা বাড়ে বডিতে। তুই আমার চাকরি খেয়ে নিবি তো? না না, কি বলছেন স্যার? সবই বলেছিস। বক্তব্য যেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যে ভিটামিন ট্যাবলেট খাবো, সিরাপ খাবো, এটা যে খাবারের চেয়ে বেটার, এটা ঠিক নয়। তাহলে খাই কেন? কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন। ধরা যাক একটা মানুষ
ভুগছে টিউবারকুলোসিস, আমি সবচেয়ে বেশি টিবি রোগী দেখি। এক্স্যাক্টলি। তো তাকে কি করতে হচ্ছে, আমি যখন একটা কোনো ওষুধ খাচ্ছি, যেমন মিথোট্রেক্সেট বলে একটা ওষুধ খেতে হয়, খেলে ফলিক অ্যাসিড কমে যায়, আমাকে এক্সট্রা নিতে হবে। একদমই তাই। আমি কেমোথেরাপি ড্রাগ যদি নিই, তাতেও কিছু ওষুধ খেতে হয়, ভিটামিন কমে যায়। হ্যাঁ একদম একদম, ইমিউনোসাপ্রেসেন্ট হয়ে যায় পেশেন্ট। ভিটামিন B12 কমে এমন অনেক ওষুধ আছে, তার জন্য ভিটামিন B12 আলাদা করে নিতে হয়। আমি যখন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ খাই, আমাকে পাইরিডক্সিন নিতে হয় আলাদা করে, বেনাডন 40 হাফ করে, তুই জানিস অনেকবার দেখেছিস আমরা কি করি। তো এই সিচুয়েশনে তখন আমাকে খেতে হয় ট্যাবলেটের মাধ্যমে, বাকিটা আমাদের খাবার দিয়ে হয়। আর এই যে মাল্টিভিটামিন ট্যাবলেট, আমার দরকার ভিটামিন B6, আমি খাচ্ছি সব, ভাই আমার দরকার কুমড়ো, আমি চাল কুমড়ো খেয়ে আমার লাভ কি? বোঝা যাচ্ছে? তাহলে আমার যেটুকু প্রয়োজন সেটুকু মাল্টিভিটামিন ট্যাবলেট খাবো কখন, তার ইন্ডিকেশন আছে। যে লোকটা অনেক দিন ধরে আছে, ধর একটা বাচ্চা নিউট্রিশন রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছে, যেখানে আমাদের সিভিয়ার অ্যাকিউট নানুরে আছে, প্যাটেলনগরে আছে, দুটোতে। তো এই বাচ্চাগুলোকে আমাদের অনেক দিতে হবে, তাদেরকে কিন্তু আমি জিঙ্ক দেবো, কপার দেবো, মানে মাইক্রোনিউট্রিয়েন্টস দেবো, প্লাস ভিটামিনস দেবো। কিন্তু সমস্ত বি কমপ্লেক্স, সি, ডি এই যে দিচ্ছি আমরা, যেমন করে এ আর ডি বেশি খেলে ক্ষতি হতে পারে, তো B12 খেলে ক্ষতি হতে পারে, তো সেইটা ভালো করতে কি খারাপ করছি না তো? তাই ট্যাবলেট খাওয়ার আগে আমি শিওর হই, একজন আবার প্রফেশনাল হেল্প নিই, ডাক্তারবাবুকে বলতে দাও। কিন্তু কয়েকটা অসুখ আছে যার জন্য এক্সট্রা নিতে হয়, তার মধ্যে একটা আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেছি, যারা ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই সত্যি যে এদের ক্ষেত্রে নিতে হয়। আর তুই একটা কথা তখন বলছি, আমি উত্তর দেওয়া হয়নি, আমি যদি আমাকে অ্যালাউ করিস, সেটা হচ্ছে তুই বলেছিলি আগেকার দিনের মানুষের সঙ্গে আমাদের মানসিক গঠনের তফাৎ। প্রশ্নটা খুব বোকা প্রশ্ন, এই কারণে আমি কেন তোকে উদ্দেশ্য করে বলছি, সবাই বলেন, যেমন সবাই বলেন আগে খুব ভালো ছিল, এখন সব খারাপ হচ্ছে, এটা যেমন বোকা। আমরা নস্টালজিয়াতে পড়ে থাকবো না, তাহলে এগোতেই পারবো না কোনোদিন, তাই না? আগে সব ভালো ছিল না, আগে কিছু ভালো ছিল, এখনো কিছু ভালো হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আগেকার দিনে ডায়াগনোসিস হতো না, এখন ডায়াগনোসিস হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার হয়েছিল, খুব বড় ডাক্তার ছিলেন, ডায়াগনোস করেছেন, কত লোকের করতে পারেনি। আর এখন দেখ, স্বামী বিবেকানন্দেরও হাই সুগার ছিল, যখন সাংঘাতিক ডায়াবেটিস ছিল, উনি ডায়াগনোস ডায়াবেটিস ছিলেন। বক্তব্য হচ্ছে এখনকার দিনে ঘরে ঘরে ক্যান্সার, কারণ কি? তার একটা কারণ, মূল কারণ হচ্ছে আমাদের অ্যাভারেজ এক্সপেক্টেন্সি অফ লাইফ বেড়ে গেছে। তো ক্যান্সার হচ্ছে এজিং প্রসেসের অসুখ। আমি যত ইউরোপের দেশে যাব প্রচুর ক্যান্সার পাবো, কারণ তারা বাঁচছে অনেক দিন। জাপান প্রচুর ক্যান্সার হচ্ছে। সিমিলারলি এই যে তখন বললি না মানসিক গঠন, তখন তো আগেকার দিনে আমাদের সময় খেলার মাঠ ছিল, মোবাইল ছিল না, এখনকার ছেলেমেয়েরা কতটা কষ্টে আছে দেখ। একদমই। সেই জন্য তাদের মানসিক গঠন অন্যরকম হয়ে গেছে, পিয়ার প্রেশার আছে, ওর আছে আমার হবে, এবং আর শেয়ারিং এর ব্যাপারটা আসছে না, কারণ একজন দুজন করে বড় হচ্ছে, এই কারণগুলো আছে। আইসোলেশন, সাইকোলজিক্যাল ইলনেস, একদমই। খেলার মাঠ নেই, আমি শিউরিতে যখন যা মাঠ ছিল সব জায়গায়, মানে খেলার মাঠ তো কমে গেছে। আপনি যখন এসেছেন তখন একটা খেলাও হতো, মানে ডাক্তারদের সঙ্গে সবাই রেগুলার খেলাধুলো হতো, সব জায়গায় খেলাধুলো হতো। খেলাধুলোটা যে জীবনের অঙ্গ, সেটা যদি আমরা বুঝতে না পারি মুশকিল। কারণ ইউরোপ বুঝেছে বলে খেলা ওদের জীবনের অঙ্গ, এবং প্রত্যেকটা অফিসে ওদের অ্যাটলিস্ট 2 ঘন্টা করে খেলতে হয়। অস্ট্রেলিয়াতে যেমন প্রত্যেককে ইউ হ্যাভ টু মেজার ইন এনি স্পোর্ট, প্রত্যেকটা মানুষকে একটা স্পোর্টে খেলতে হয়। যদি কেউ ফিজিক্যালি ডিসেবলড হয়, চ্যালেঞ্জড হয়, ডিফারেন্টলি এবেল হয়, তাদের জন্য কিন্তু খেলা আছে। ধর একজন লোক হাত নেই, সে কিন্তু অন্য কিছু করবে যাতে তার পা দিয়ে কোনো খেলা খেলবে, কিন্তু খেলবে। খেলার পড়ার মধ্যে কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, মানে একটা একজনকে সাহায্য করে, এইটা বোঝাতে হবে ছেলে মেয়েদেরকে। আমার মনে হয় তোর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে মানসিক গঠন কেন হচ্ছে, তার জন্য পরিবেশটা দায়ী। কি পরিবেশে আমরা আছি আর কি পরিবেশে আগের লোকেরা ছিলেন, তখন এত চাপ ছিল না, এত ইঁদুর দৌড়ও ছিল না, একদম, তাই না? তো তখনকার কগনিটিভ ডেভেলপমেন্ট ডিফারেন্ট ছিল, এখন একদমই আলাদা ছিল, সবাই সবাইকে চিনতাম, একদমই তাই। এর জন্য কিন্তু কেউ দায়ী নয়। আমরা যখন ভালো কিছু করতে যাবো, কমিউনিকেশন যখন বেড়ে যাবে, মানে ভালো হবে, ইট কামস একটা কস্ট। তুই যে ঘরের থেকে উঠে টোটোয় পেয়ে গেলি, নেমে গেলি, তার সঙ্গে তোর কিন্তু ভুঁড়িটা অ্যাড হলো। মোটর সাইকেল আর মোবাইল এগুলো যখন বেড়েছে, আমাদের ওবেসিটিও কিন্তু বেড়েছে। সেডেন্টারি লাইফস্টাইল ইজ আ কজ অফ এনসিভিস। তাহলে আমাদের যা হয়েছে, বলা হয় যদি 4টে জিনিসের ঠিক করা হয়, অ্যালকোহল, স্মোকিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ডায়েট, তাহলে অনেক অসুখ এড়ানো যায়, ইনক্লুডিং ক্যান্সার, ডায়াবেটিস। আমরা এখন তো এনসিডি নিয়ে বেশি আলোচনা করছি, এখন নন কমিউনিকেবল ডিজিজ ছাড়া তখন সেরকম ভাবে, এমনকি মনে কর সুইসাইড।
এখন একটা এনসিডির বড় জিনিস সুইসাইড অ্যান্ড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে? যে চালাচ্ছে তার চাপ আছে, আমাকে ফিরে এসে আরও একটা ট্রিপ ধরতে হবে। যে সুইসাইড করছে তারও চাপ আছে, তাহলে এই একটা কারণ কিন্তু এনসিডির। এবং গোটা জিনিসটা কিন্তু হচ্ছে স্ট্রেস থেকে। স্ট্রেস থেকে ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, লিভার ডিজিজ হচ্ছে, এত কিছু হচ্ছে। তো আমাদের পরিবেশ এখন যদি আমরা সচেতন নই তাহলে কবে? একদম একদম। এবং মানে সুইসাইডের ডিসকাশন করতে গেলে সেটা নিয়ে আমরা একটা পুরো বড় এপিসোড করতে পারি। এবং আন্ডার 18 রেট অফ সুইসাইড ইজ সো হাই। ভালো একজনকে বলেও দেবো যিনি আসবেন তোদের এখানে সুইসাইড নিয়ে বলতে। মানে আমার বক্তব্য হচ্ছে এটা মানুষ সচেতন হতে হবে। আর মোদ্দা কথা হচ্ছে ওরা যেটা বলেন কথা খুলে বলো, যাই হোক বলো, কাউকে বলো। আমরা সবচেয়ে বেশি কথা নিজের সাথে বলি, নিজের সাথেও ভালো করে কথা বলছি আমরা। তো এইগুলো বলতে বলতে আস্তে আস্তে হবে আর কি। তো এবং এটা আগেকার এখনকার দিনে তোর মনের সমস্যা সবচেয়ে বড় বলে আকার ধারণ করে, একটা বড় হিউজ এপিডেমিক হতে চলেছে। হ্যাঁ একদম একদম। এবং কিন্তু দিস ইজ প্রিভেন্টেবল। দিস ইজ প্রিভেন্টেবল এন্ড ফর দ্যাট গভর্নমেন্ট অলসো মানে লঞ্চ মেনি থিংস। সরকার করবে যেমন মানুষকে এগোতে হবে, সরকার সব করে দেবেন না, সরকার রাস্তা দেখাবেন, মানুষকে রাস্তা আসতে হবে। হ্যাঁ একদম একদম আসতে হবে। এই জিনিসটা কিন্তু মানে আপনি আমাকে আমার শরীর খারাপ হলে ওষুধ খেতে হবে বলতে পারেন না, কিন্তু আপনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে মানে ওষুধটা খাওয়াতে পারবেন না, এটা সম্ভব না। এবং এটা করা যায়ও না। বিদেশে সিস্টেম এমনই, মানে আমি বিদেশে বলছি এই কারণে যে কেউ যদি বলা হয় ওষুধ প্রেসক্রাইব করেছো খেতে হবে, সে যদি বলে খাবো না, ইউ ক্যান্ট ফোর্স হিম। আমরা যে করি, যে খাওয়াই, এটা একটা কিন্তু একটা ইমপ্লয়েড কনসেন্টে আছে, আমরা লিখছি না কিন্তু অ্যাকচুয়ালি কনসেন্ট ও দিচ্ছে তার শরীরী ভাষায়, ফিজিক্যালি, তার বডি ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ ডাক্তারবাবু খাবো, তবে তো দিচ্ছিস। তো সে যদি বলে আমি খাবো না, জোর করতে পারিস না। পেশেন্ট এথিক্যাল পয়েন্টটা চলে আসছে, একদম জোর করতে পারিস না। এই জায়গায় আমরা চলে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে না তোকে বোঝাতে হবে যে এমনকি যে ওষুধটা খাওয়াচ্ছি, ওষুধটা কেন, তাকে বুঝিয়ে দিলেই ভালো, তাহলে সে খাবে। কারণ একটা মানুষ প্রেশারের ওষুধ খেয়ে ভালো আছে, সে কাল বললো প্রেশার নর্মাল, আমি বন্ধ করবো। তুই কি করে বোঝাবি বলতো আগে? একটা সে অসুস্থ মানুষকে ওষুধ খেতে হবে বোঝানোটা কঠিন কিনা বল? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভালো আছি তা আমি ওষুধ খাবো কেন? আমি ওষুধ খেয়ে ভালো আছি। ওষুধটা চশমার মতো, আমি চশমা যদি খুলে দিই পাবো না। চশমাটা সঙ্গে সঙ্গে এফেক্টটা বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওষুধটা যদি বন্ধ করি 7 দিন পর এফেক্ট পাবো। লং টার্ম। এইটা প্রতিদিন বোঝানো, মোটিভেট করা খুব কঠিন কাজ। একদম একদম। একটা যে জিনিসটা মানে আমরা প্রায় সময় দেখছি যে দিনকে দিন কার্ডিয়াক অ্যারেস্ট বাড়ছে, বা আই শুড নট সে কার্ডিয়াক অ্যারেস্ট, আই শুড সে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কন্ডিশনস বাড়ছে। তো এই জিনিসটা যে দিনকে দিন বাড়ছে, তো সেটার জন্য কি আমরা প্রাইমারি মেজারমেন্ট বা যে জিনিসগুলো জেনারেলি আমরা অবজার্ভ করবো, যেরকম কিছু নর্মাল শরীর খারাপ হওয়ার ক্ষেত্রে আমরা শুরুতে একটা সিমটম ফলো করে বুঝতে পারি যে আমাদের জল তেষ্টা কমে, ঠিক আছে, বা অ্যাপেটাইটটা লুজ হচ্ছে আমাদের। তো সেক্ষেত্রে তো যে যখন কার্ডিয়াক অ্যারেস্টের কন্ডিশন আসছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মতন কোনো একটা পেশেন্ট আছে, তার প্রি কনসার্ন সে কী করতে পারে বা তার কী করা উচিত? অ্যাকচুয়ালি তুই জানতে চাইছিস যে যাকে আমরা হার্ট অ্যাটাক বলি, মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটা যে কি করে হবে। এবং ইদানিং যে অনেক হেলদি মানুষের ঘটনাগুলো ঘটে গেল, সেটা তোর কথাটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে আমি যে লোকগুলোকে চিনে ভাবছি এরা আমাদের চোখে হিরো, তারা চলে গেল, তাহলে আমাদের হিরো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল জিরো। তারা কি করে হলো? হ্যাঁ অ্যাকচুয়ালি না, মানে হিউম্যান বডির মতো জটিল পৃথিবীতে আর সিস্টেম নেই। আমরা সব কিছু জানিও না, সব কিছু ব্যাখ্যাও করা যায় না, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যাদের কাছে ঘটনা ঘটেছে তার আগে কোনোদিন হয়নি, এটা কিন্তু আমরা জানি না। জেনারেলি যারা মিডিয়াতে কাজ করেন, যারা লাইমলাইটে থাকেন, তারা নিজেদের অসুখগুলো লুকিয়ে যান, অন্যভাবে নিস না। কেন বলছি? কারণ আমি যদি লুকিয়ে না যাই তাহলে যেটা হবে আমি কাজ পাবো না। ধরা যাক আমার একটা প্রবলেম আছে, হার্ট এলমেন্ট আছে, আমি যদি বলি আমি কি কাজ পাবো? এ বাবা এই লোকটা রে আছে, কিন্তু নেওয়া যাবে না, লুকিয়ে যায়। এরা প্রচণ্ড জিম করে, একদিন একটা ছোটোখাটো ইস্যু হলে চেপে যায়। এটা কিন্তু মূল কারণ। হ্যাঁ একদমই, কারণ ঘুমোবে কি করে? এ বাবা আমার রোলটা তো ও পেয়ে যাবে। সবসময় একটা চাপ, সাংঘাতিক চাপ। এটা ঠিক না ভুল সেটা বলার জায়গায় আমি জাজ করার আমি কেউ নই, কিন্তু এই চাপটা কিন্তু আছে। তো এই চাপ যখন আছে আমাদের কন্টিনিউয়ালি কিন্তু হচ্ছে। আমি যদি কালকে একটা অ্যাঞ্জিওগ্রাফি করাতে যাই, পরের দিন কাগজে কী বেরোবে? অমুক অনির্বাণের অ্যাঞ্জিওগ্রাফি, অনির্বাণ কালকে ভাই কাজে নেওয়া যাবে না। ভেবে দেখ ওদের পার্সপেক্টিভটা, ওরা যেখানেই যায় খবর হয়ে যায়। আমার ব্যাখ্যা হচ্ছে এটাকে ওরা বইয়ে লেখা নেই, আমার ব্যাখ্যা হচ্ছে ওনারা নিজেদের কষ্টটা বলেন না, বলেন না বলে
ওদের কাছে একটা, এটা আমি বললে আমি অসুস্থ হয়ে গেলাম। এই দেশে অসুস্থ হয়ে যাওয়া মানে নায়কের ডিমান্ড কমে গেল। একটা 50 বছরের লোক, সে ফিট, তাকে দেখতে ভালো লাগছে, সে ঘুরছে, দারুণ। সে হঠাৎ করে আনফিট হঠাৎ করে আনফিট, তখন কাজ চলে যাবে, সে কিন্তু আর ফেস রইল না। এইটা বুঝতে হবে তোকে। আজকের দিনে দাঁড়িয়ে না এই কাটথ্রোট কম্পিটিশানে, মানে একজন একজনকে মারতে গেছে এই কম্পিটিশানের জায়গায় না, এটা বোধহয় অ্যাকসেপ্টেবল নয় ওদের কাছে। তুই আমি কি ভাবছি ইম্পর্টেন্ট নয়, অ্যাকচুয়ালি ওরা কি ভাবছে, এই ভাবনা থেকে ওরা বোধহয় বলেন না। নাহলে এত ভালো সিস্টেম হয়ে গেছে ওরা জানতে পারে না, এটা বিশ্বাসযোগ্য বোধহয় নয়। বা হয়তো হলে ওই ছোটোখাটো ইস্যুগুলো করে কনসিল করে দেয়। এটা 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 আমার এক্সপ্লেনেশন, ভুলও হতে পারে। কিন্তু আমাদের কাছে নিজেদের ভালো থাকার চেয়ে মনে হয় আমি যেন কালকে আমাকে দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগার পেছনে ব্যাকগ্রাউন্ডের সত্যিটা কিন্তু ভালো নয়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সিনিয়র মেডিকেল অফিসার, চেস্ট ক্লিনিক, সিউড়ি সদর হসপিটাল, আমাদের সকলে পরিচিত অনুমিত্র বারিক। আমি এই লাস্ট পয়েন্টে শুধু কিছু টিপস আপনার থেকে জিজ্ঞেস করব, এবং মানে ডাক্তারবাবু হিসাবে এবং একজন মানুষ হিসাবে, একজন দায়িত্ববান মানুষ হিসাবে এবং একজন সমাজকর্মী হিসাবে, অনেকে আপনাকে শুধু ডাক্তারবাবু হিসেবে চেনে, আমার মতো অনেকেই আছে। আপনার কিন্তু ডাক্তারবাবুর বাইরেও আরেকটা পরিচয় চেনে, যে আপনি সমাজ কল্যাণের জন্য অনেক কাজ করেন, সেগুলো পুরো অন্ধকারে হয় এবং সেগুলো কেউ জানে না। তো কিছু টিপস এবং কিছু মানুষ যারা এই পাবলিক হেলথ সেকশনটাকে এসে সামনে থেকে এসে হেল্প করতে চাইছে, তো তারা কি করতে পারে, বা কিছু হেলথ টিপস যদি আপনি ছোট্ট করে আমাদের একটু শেয়ার করেন আজকে এই হ্যালো পৃথিবী। প্রথম তো এক তো হ্যালো পৃথিবী এবং আমাদের সম্মুখ সোজা সবটাতে আমাদের সবাইকে ধন্যবাদ, গোটা টিমকে, অনির্বাণকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললো। আর আমি অনেকদিন পরে আপনারা আমাকে এতক্ষণ সহ্য করলেন, আপনাদের ধন্যবাদ। তো আমরা অনেক আজে বাজে অবান্তর প্রশ্ন করেছি, আমার মনে হয় এগুলোকে বলা যেতে পারে মানে এটা সেটা মিক্স, সব রকম আছে, সব কিছু ছিল। তো আমি থরলি এনজয় করেছি। আর ও যেটা বললো, আমি টিপস দেওয়ার মতো মানে বেসিক্যালি অত দুঃসাহস আমার নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে, গোটা এই যে আমাদের হেলথ সিস্টেমটা ওভার স্ট্রেচড, আমরা বারবার আলোচনা করেছি। ওভার স্ট্রেচ মানে এখন না এত মানে স্ট্রেস নেওয়ার ক্ষমতা সিস্টেমেরও নেই। আমরা যদি নিজেদের দায়িত্ব না নিই, স্বাস্থ্য আর চিকিৎসার আলাদা করতে হবে। যে রোগ খুঁজে বেড়াবেন না, আমাদের জীবনের টেনশন এত বেশি, রোগ আবার একটা রোগ খুঁজে বেড়ানোর চেষ্টা করার দরকার নেই। বহু লোক বহু কথা বলছে, যেখানে মনে হবে এক্সপার্টদের হেল্প নিন। আপনার কাছাকাছি যিনি আছেন স্বাস্থ্যকর্মী, তার সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকে স্বাস্থ্যকর্মী বিভিন্ন লেভেলে, আমি হাসপাতালে, কেউ সুস্বাস্থ্য কেন্দ্রে, কেউ বিপিএসসিতে, এবং এখানে সবাই বসে আছে আপনাদের হেল্প করার জন্য। হাসপাতালে প্রায় সব কিছুই বিনা পয়সায় হয়। বাইরে যাওয়ার আগে, কোনো দূরে যাওয়ার আগে আমাদের রাজ্যের ওপর ভরসা করুন। আমাদের রাজ্যে সমস্ত কিছু অন্য রাজ্যের তুলনায় ভালো হয়, বই খারাপ হয় না। তো আর হচ্ছে মনে রাখতে হবে যে অনেক কিছুই আমরা কিন্তু ওষুধ ছাড়া সারাবো। আমরা আজকে ওষুধের কথা মানে বেসিক্যালি বলিনি, প্রায় শেষ করবো একটা গল্প দিয়ে। সেটা হচ্ছে, যেটা দেশে একটা রাজা ছিলেন গ্রিসে, সে রাজার কাছে যখনই কেউ পাগল হয়ে, রাজা একটা হ্রদে চান করতে পাঠাতেন। হ্রদে চান করে আসতো সবাই, আর ভালো হয়ে যেত। এটা গল্প। পরে দেখা গেছে এই হ্রদের মধ্যে লিথিয়াম আছে। যে লিথিয়াম আমরা জানি দুটো জিনিস ভালো করে, সুইসাইডাল থটকে কমায় আর ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসকে কমায়, বাইপোলার ডিসঅর্ডারকে। তো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। চান করলেই সে ভালো হতো, তার মানেটা হচ্ছে এটাই, এই ওষুধে লিথিয়াম যে ধাতুটা ছিল রেগুলার যেত বলে এটা হতো। এটা গল্প কথা বলার উদ্দেশ্য এটাই। আমাদের আশেপাশে অনেক কিছু আছে, এটা দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে ভালো রাখতে পারবো। পাশের মানুষটার সঙ্গে যোগাযোগ রাখুন। মনে রাখবেন, মিলিটারিতে একটা সিস্টেম আছে, সেভ ইওর বডি। মানে আপনি আপনার পার্টনারকে দেখুন, একটা 500 জনের রেজিমেন্টে 250টা টিম, দুজন করে টিম। আমরা প্রত্যেকে দায়িত্ব নিই, আমি এই বন্ধুটিকে দেখব। তাহলে কি হবে, আমাদের দেখার চোখটা অনেক স্বচ্ছ হবে এবং একজনকে বাঁচাতে পারবো। এইটা আমাদের ছেলেমেয়েরাও শিখবে। এইটুকুই মানে আমার মনে হয়। আর যদি কখনো আমরা কেউ কাজে লাগি, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হাসপাতালে। আর থ্যাংক ইউ অনির্বাণ। আমাদের সঙ্গে ছিলেন অনুমিত্র বারিক মহাশয়, এবং সব থেকে ভালো লাগলো ওনার সঙ্গে আলোচনা করে বিশেষ অনেক জিনিস যেগুলো আমাদের ডেইলি মাথায় আসে, সলিউশন আমরা খুঁজে পাই না, সেগুলো নিজের জায়গাতে, নিজের চ্যানেল S2S মিডিয়াতে আমরা সবাই পেলাম। এইটারও স্পন্সর ছিল সৌহার্য কমিউনিকেশন। ফর এনি কাইন্ড অফ প্রিন্টিং ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আর আপনার নিজের চ্যানেল S2S মিডিয়া দেখতে থাকুন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, জানান যে আপনাদের আর কি চাই। সকলকে জানাই অনেক ধন্যবাদ।